হ্যালো স্টুডেন্টস, আমরা কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ চ্যাপ্টারের আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি কারশফের প্রবাহমাত্রা এবং ভোল্টেজ সূত্রগুলি। এখন আমরা একটা নতুন টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক আমাদের টেস্ট পরীক্ষা এবং এইচএস পরীক্ষার দিক থেকে ভাবতে গেলে সেটা হচ্ছে পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটার যন্ত্র, যেটা তোমাদের ক্লাস 12-এর প্র্যাকটিক্যালেও রয়েছে, এই পোটেনশিওমিটারকে আমরা বাংলায় বিভব বিভাজক নামেও চিনি, যাকে আমরা বলি পোটেনশিয়াল ডিভাইডার অর পোটেনশিওমিটার। এবারে এই জিনিসটা কিনা নামটা দেখে যা মনে হচ্ছে তোমাদের যে হয়তো খুব বড় যন্ত্র কিংবা কোনো কিছু হবে, তা নয়। একদম সিম্পল যন্ত্র, মানে একটা সিম্পল তার। আমি তোমাদের ডায়াগ্রামে দেখাচ্ছি। এই প্রথম ডায়াগ্রামটা তোমরা ভালো করে দেখো। এই লক্ষ্য করে দেখো, দুটো স্ক্রুয়ের মতো রয়েছে। কিরকম না, এইখানে দেখো এ একটা বন্ধনী, আরেকটা হচ্ছে বি একটা বন্ধনী। এই তারটা সুষম রোধযুক্ত হতে হবে, মানে একটা সুষম রোধযুক্ত তার হতে হবে। মানে কি সুষম রোধযুক্ত তার বলা অর্থ হচ্ছে, আমরা তারের যদি সমান টুকরো করি, ধরো এইখান থেকে 5 সেমি, আবার 5 সেমি, 5 সেমি, 5 সেমি করে অনেকগুলো টুকরো কাটলাম, তাহলে প্রত্যেক 5 সেমি টুকরো রোধ কিন্তু একই হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে কনসেপ্ট। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে একটা স্লাইডারের কথা বলা হয়, তোমরা দেখতেই পাচ্ছ, বইতেও লেখা। স্লাইডার কিংবা জকি, এ সম্বন্ধে একটু আমাদের জেনে নিতে হবে। স্লাইডার কিংবা জকি একদম সহজ জিনিস, যে সে সহজে, এখানে দেখতে পাচ্ছ না, যে লেখা আছে আর সি লেখা রয়েছে। তো স্লাইডার কিংবা জকি কি হয় না, এইটা সহজে স্লাইড করতে পারে কিংবা চলাচল করতে পারে। তোমরা প্র্যাকটিক্যাল করার সময় লক্ষ্য করবে যে একটা বন্ধনী থাকবে, তার সাথে একটা কানেক্টেড থাকে। সেই কানেকশনটা আমরা একদিক থেকে এদিক কিংবা বি থেকে এ কিংবা এ থেকে বি আমরা ইজিলি কিন্তু মুভ করাতে পারি। এই ব্যবস্থাপনা কিংবা এই ব্যবস্থাকে আমরা বলি বিভব বিভাজক বা পোটেনশিওমিটার। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাদের। এ থেকে বি, এটা হচ্ছে মোট দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য আমি ধরলাম ক্যাপিটাল এল, যেটা তোমরা এখানে বইতেও দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ক্যাপিটাল এল। এবং এই গোটা এ থেকে বি এর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। সাপোজ আমরা জকি কিংবা স্লাইডারটাকে এখানে স্পর্শ করিয়ে রেখেছি, তাহলে স্বাভাবিকভাবে মোট দৈর্ঘ্যটা সেখানে কার্যকর হচ্ছে না, এ থেকে যে দৈর্ঘ্য কার্যকর হচ্ছে। তাহলে এ থেকে যে দৈর্ঘ্য যে রয়েছে সেটা স্বাভাবিক এ থেকে বি দৈর্ঘ্যের থেকে কম। তাহলে এ বির যদি রোধ হয় ক্যাপিটাল আর, তাহলে স্বাভাবিকভাবে এ যে রোধ কিন্তু ক্যাপিটাল আর হবে না। মোট ছিল ক্যাপিটাল এল, তাহলে এ যে তার থেকে ছোট। তাহলে আমরা কি করি, মোটটাকে ধরেছি ক্যাপিটাল এল, আর এ যে অংশের দৈর্ঘ্য তাকে ধরেছি স্মল এল। একইভাবে মোট রোধ ছিল ক্যাপিটাল আর, এই যে অংশের দৈর্ঘ্য যেটা এল ধরেছি তার রোধ ধরলাম স্মল আর। যেহেতু রোধকটি হচ্ছে সুষম, তোমরা আগেও পড়েছো, মনে করে দেখো ফার্স্ট চ্যাপ্টারে আমাদের প্রবাহিতড়িতে আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো তো পরিবর্তন হচ্ছে না, একই ম্যাটেরিয়ালের তৈরি তার, যেহেতু একটাই তার একই ম্যাটেরিয়ালে। প্রস্থচ্ছেদ তো পরিবর্তন হচ্ছে না, আমরা কোনো বল প্রয়োগ কিংবা তাকে কোনো আকৃতি পরিবর্তনের চেষ্টা করিনি। তাহলে রো একই, এ একই। তাহলে যদি আমরা ভাগ করি ক্যাপিটাল আর স্মল আরকে, তাহলে কি পাবো, ক্যাপিটাল এল বাই স্মল এল, কেন রো আর এ তো কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে স্মল আর এর আমরা মান পাবো। তাহলে স্মল আর ইকুয়াল টু হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল আর। এখান থেকে তোমাদের একটা ধারণা নিশ্চিত হয়ে গেছে যে স্মল আর এর মান কিন্তু নির্ভর করে যাচ্ছে স্মল এল এর উপরে, কারণ ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল এল সেটা কিন্তু নির্দিষ্ট, তাই তো। তাহলে এই বিভব বিভাজক কিংবা পোটেনশিওমিটারকে আমরা কি কাজে লাগাই, তোমরা ক্লাস 10-এ পড়েছো, মনে করে দেখো, যখন তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের পার্থক্য পড়তে, তখন একটা পয়েন্ট তোমরা লক্ষ্য হয়তো করেছো যে বিভব পার্থক্য যে মাপা হয় সেটা কোন যন্ত্রে, না ভোল্টমিটার। কিন্তু তড়িৎচালক মাপার যে যন্ত্রের নাম ছিল সেখানে বলা ছিল পোটেনশিওমিটার। এই সেই পোটেনশিওমিটার, ঠিক আছে। এবার সবচেয়ে প্রথম ব্যবহার, এর মোট 5টা ব্যবহার আমাদের ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তার মধ্যে
প্রথমটা আমরা শুরু করছি। 5টা ব্যবহার ভালো করে পড়তে হবে, তার থেকে যে গাণিতিক রাশিমালা বেরোবে সেগুলোকে মনে রাখতে হবে, অঙ্কতে সেগুলো কাজে লাগবে। ওই জন্য ধৈর্য ধরে প্রত্যেকটা বুঝবে, প্রত্যেকটার বর্তনী ক্লিয়ার করবে, কেন হচ্ছে কি ব্যাপার, বইয়ের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ার করবে, তাহলে পরীক্ষাতে লিখতে সুবিধা হবে। আর প্রায় 1 বছর ছাড়া ছাড়াই পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আছে, মাঝে সাঝে পরপর 2 বছরও প্রশ্ন রয়েছে। তো ওই জন্য আমি আগেই বলেছি এই চ্যাপ্টার ছোট হলেও আমাদের জন্য পরীক্ষা দৃষ্টিকোণে খুবই ক্রুশিয়াল চ্যাপ্টার। তো প্রথম আমরা প্রয়োগটা দেখি, সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধক হিসেবে বিভব বিভাজকের ব্যবহার। যেরকম আমি তোমাদের একটু আগে যেটা আমি তোমাদের বলছিলাম যে এইখানে স্লাইডার লাগিয়ে আমরা দৈর্ঘ্য কিন্তু ইচ্ছা মতো বাড়াতে পারি। যেরকম ধরো এ থেকে যেই অবধি আছে আমি এইখানে নিয়ে চলে এলাম, স্লাইডারটা গেলে দৈর্ঘ্য কমিয়ে দিলাম, আমি এইখানে নিয়ে চলে এলাম, দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম। তাহলে 0 থেকে এল অবধি আমরা দৈর্ঘ্য বাড়াতে পারি। তাহলে এই 1 নম্বর সমীকরণের দিকে যখন আমি যদি তাকাবো, স্মল আর ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর, তখন আমরা কি বুঝতে পারবো না আর এর মানটা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, যার মান 0 থেকে আর অবধি। কি করে বুঝলাম না, এল যদি 0 হয় তাহলে আর ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আর স্মল এল এর মান সর্বোচ্চ কত হতে পারে, ক্যাপিটাল এল। কেন, তারের দৈর্ঘ্য তার পরিবর্তন হচ্ছে না, আমাদের টেনে একে লম্বা করছি না, যেরকম আছে ওরকমই থাকছে। তাহলে স্মল আর এর সর্বোচ্চ মান ক্যাপিটাল আর হতে পারে। তাহলে তোমরা পড়েছো ক্লাস 10-এও যে রিওস্ট্যাটের কথা শুনেছো। রিওস্ট্যাট কি না, রিওস্ট্যাট হচ্ছে একটা পরিবর্তনশীল রোধক, যার দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা রোধ পরিবর্তন পরিবাহিত করতে পারি। এক্ষেত্রেও তাই হচ্ছে, এই এ থেকে বি অংশটা ইউভি স্লাইডারকে নিয়ে একটা পরিবর্তনশীল রোধকের ন্যায় আচরণ করছে। তো এটা খুবই সহজ প্রয়োগ। সাধারণত আমাদের পরীক্ষাতে এই প্রথম প্রয়োগ থেকে থিওরি কমই এসছে, কিন্তু নিউমেরিক্যাল বেশি এসছে। কিন্তু এর পরের দুয়েরটাতেও সেম কেস, আমাদের অঙ্কতে বেশি প্রয়োগ হয়েছে, থিওরিতে কম এসছে। কিন্তু 3 থেকে 3, 4, 5 যে শেষের 3টে প্রয়োগ রয়েছে সেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু একটা কথা বলে রাখবো, তোমরা সবগুলোকেই ভালো করে পড়তে হবে। যে 1 আর 2 হয়তো থিওরিতে পরীক্ষায় কম এসছে এই যে এর মানে এটা নয় যে আসবে না, ওই জন্য তোমরা 5টাই ভালো করে পড়বে। এইখানে এই যে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস এখানে রয়েছে। তো এই পরিবর্তনশীল তড়িৎচালক বলের যে উৎসের কথা বলা হচ্ছে, তো এখানে একটু মাথায় রাখতে হবে। দেখো এই যে এ থেকে বি, তোমরা ডায়াগ্রামটা ভালো করে দেখো, এই যে এ থেকে বি এখানে 2টো বন্ধনী স্ক্রু লাগানো রয়েছে। তাহলে এইখানে একটা তড়িৎচালক বলের উৎসকে এখানে রাখা হয়েছে, যেটার নাম হচ্ছে ক্যাপিটাল E0। তো স্বাভাবিকভাবে এই তড়িৎ কোষের যে তড়িৎচালক বলটা রয়েছে সেইটা হচ্ছে ধ্রুবক, সেটা যেটাকে ক্যাপিটাল E0 ধরা হয়েছে। তাহলে এ থেকে বি এর মধ্যে যে বিভব পার্থক্য হবে সেটা স্বাভাবিক E0 হবে, কারণ এখানে তো আর কোনো রেজিস্ট্যান্স কিংবা ক্যাপাসিটর কিংবা ইন্ডাক্টর কিছু নেই। তাহলে ভি এ বির মান হচ্ছে E0। নেক্সট হচ্ছে এই এ থেকে বি যে রোধক রয়েছে, এই যে এ বি রোধক আর কি, যার রোধের মান ছিল ক্যাপিটাল আর, তো তার মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে না, E0 যদি তড়িৎচালক বল হয় আর ক্যাপিটাল আর যদি রোধ হয়, তাহলে তড়িৎচালক বলের জন্য যে তড়িৎ প্রবাহটা হবে সেটা কত হবে না, I ইকুয়ালস টু হবে E0 বাই আর। তাহলে I ইকুয়ালস টু হচ্ছে E0 বাই আর। এখান থেকে স্পষ্ট একটা জিনিস হচ্ছে কি না, এর মধ্য দিয়ে যে I প্রবাহমাত্রা যাচ্ছে সেটা স্বাভাবিক এই এ যে অংশের মধ্য দিয়ে যাচ্ছে। এ যে অংশের মধ্য দিয়ে যাওয়া মানে কি, স্মল আর এর মধ্য দিয়ে যাওয়া, স্মল আর এর মধ্য দিয়ে যাওয়া। তাহলে আমরা এরকম বলতে পারি যে স্মল আর এর মধ্য দিয়ে যে প্রবাহমাত্রাটা যাচ্ছে আর এখানে যে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে সেটা কত, তাহলে ভি এ জে। তাহলে ভি এ জে সমান হচ্ছে ক্যাপিটাল I ইন্টু স্মল আর, বা স্মল আর মানে কি না এ থেকে যে অংশের রোধ। তাহলে ভি এ জে ইকুয়ালস টু ক্যাপিটাল I ইন্টু স্মল আর। স্মল আর এর রাশিমালা আমাদের আগের থেকে রয়েছে, যেটা ইকুয়েশন 1-এ রয়েছে, সেইটাকে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম। আর I কত না, I হচ্ছে E0 বাই আর, ওহমের সূত্র থেকে বসিয়ে দিলাম আমরা। এখানে লক্ষ্য করে দেখো ক্যাপিটাল আর কেটে যাচ্ছে। তাহলে কি পেলাম, ভি এ জে ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। অর্থাৎ ভি এ জে যেটা সেইটাই তো হচ্ছে আমাদের ভি এসি। তাহলে আমরা পরের বাক্যতে লিখতে পারি কি, ভি এসি। তাহলে ভি এসি সমান হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, ভেবে দেখো
আমরা এই স্লাইডারটা কিংবা জকিটাকে যখন দৈর্ঘ্য বাড়াবো কিংবা কমাবো, তখন স্বাভাবিকভাবে এল এর মান আমি ইচ্ছামতো পরিবর্তন করতে পারছি, 0 থেকে ক্যাপিটাল এল অবশ্যই। তাহলে এই সমীকরণ থেকে আমরা এটা জানতে পারছি ভিএসির মান আমরা 0 থেকে E0 অবধি যে কোনো মান আমরা তৈরি করতে পারি। তার মানে আমি পোটেনশিওমিটারের সাহায্যে এই E0 তড়িৎচালক বলযুক্ত কোনো ব্যাটারির কিংবা তড়িৎ কোষের যে তড়িৎচালক বলের মান সেটাকে আমরা পরিবর্তন করতে পারছি। তার মানে বর্তনীতে আমি একটা পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস তৈরি করতে পারছি শুধুমাত্র পোটেনশিওমিটারের সাহায্য নিয়ে। তো এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আমরা প্রথম প্রয়োগে দেখলাম যে একটা পরিবর্তনশীল রোধকের মতো আচরণ করছে একটা পোটেনশিওমিটার, আবার সেই পোটেনশিওমিটার একটা ব্যাটারি কিংবা একটা তড়িৎ কোষ যদি আমরা নিই তখন সে পরিবর্তনশীল তড়িৎচালক বলের মতো কিংবা বলের উৎস মতো আচরণ করছে। এখন আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রয়োগের দিকে যাব, সেটা হচ্ছে যেটা তোমরা ক্লাস 10-এ পার্থক্য পড়ার সময় পড়েছো আর 12-এও পড়েছো এখন, যে কোষের তড়িৎচালক বল নির্ণয়ের জন্য আমরা পোটেনশিওমিটারের ব্যবহার করে থাকি। এবার তার জন্য কীরকম বর্তনী লাগবে না, তার জন্য যে বর্তনীটা লাগবে সেটা হচ্ছে এই সি এর বর্তনীটা। কি ব্যাপার না, যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেটা হচ্ছে তোমাদের ডান দিকে রাখা আছে। তার মানে কি, সেটা হচ্ছে ক্যাপিটাল ই। এইটা তাকে একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এই এ এবং যে সি এর মধ্যে যুক্ত করতে হবে। লক্ষ্য একটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কোষের যে ধনাত্মক মেরু সেইটা যেন অবশ্যই এই এ বিন্দুর সাথে যুক্ত থাকে, এটা যেন ভুল না হয়। আর এইটা সবাইকে সার্কিট করার সময়ও মাথায় রাখতে হবে। নেক্সট ব্যাপারটা হচ্ছে, আমি ডায়াগ্রামটা ড্র করে রেখেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। এখানে দেখো, আমি বললাম তোমাদের যে কোষের যেটা পজিটিভ টার্মিনাল, সে পজিটিভ টার্মিনালটাকে এ প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে। এবারে সাপোজ এই এ থেকে সি যে অংশটা রয়েছে বর্তনী, এইখানে আমি এ সি জে এ একটা বদ্ধ লুপের মতো দেখতেই পাচ্ছ। এর মধ্যে প্রবাহমাত্রা কত ধরেছি না, স্বাভাবিক দেখতে পাচ্ছ তোমরা I1। এবারে কোষের নিজস্ব একটা প্রবাহমাত্রা রয়েছে, কারণ I1টা তো এইখান থেকে আসছে, তো কোষের নিজস্ব প্রবাহমাত্রাটা I2, তার যাতে করে বিপরীত দিকে হয়। এই জন্যই তোমাদের বলছিলাম যে ধনাত্মক মেরুটা যেন এর সাথে যুক্ত থাকে, যেন মাথায় রাখতে হবে। স্লাইডারটাকে সরাতে হবে, পজিশন লেফটে রাইটে সরিয়ে সরিয়ে দেখতে হবে কখন গ্যালভানোমিটারের কাঁটা আর নড়ছে না। তোমরা হয়তো ভাববে যে কেন না, গ্যালভানোমিটারের কাঁটা যদি না নড়ে তার মানে কি, প্রবাহমাত্রা যাচ্ছে না এর ভিতর দিয়ে, তার মানে একটা ব্যালেন্স কন্ডিশন কিংবা একটা নাল কন্ডিশনের সৃষ্টি হচ্ছে। যে তোমাদেরকে এইখানে স্লাইড করে 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 প্র্যাকটিক্যাল করার সময়ও দেখতে হবে যে কখন গ্যালভানোমিটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। কারেন্ট না যাওয়া মানে বুঝে নিতে হবে যে এটা কি না, একটা ব্যালেন্স কন্ডিশনের সৃষ্টি করছে সাম্য অবস্থায়। তো সাম্য অবস্থা হওয়া মানে কি না, I1 আর I2 বিপরীত দিকে ছিল, কখন এখানে কোনো বিক্ষেপ হবে না, যখন কারেন্ট জিরো হবে। জিরো কখন হবে না, দুটোর মান যখন সমান ও বিপরীত হবে, অর্থাৎ I1 ইকুয়ালস টু I2 হবে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে I1 ইকুয়ালস টু I2 যদি হয়, তাহলে I1 আর I2-র মান কত সেটা বের করতে হবে। তার আগে তোমাদের কাজ করতে হবে, এখানে যে এ থেকে সি যে এ এই অংশের একটা কিছু রোধ থাকবে বর্তনীতে, সেই রোধের মানটা ধরে নিতে হবে। যেরকম আমাদের বইতে রোধের মান ধরা আছে ক্যাপিটাল R0, তাহলে আমরা সেটাই ধরলাম ক্যাপিটাল R0। এবারে I1 সমান কত হবে, I1 সমান হবে কত পরিমাণ এখানে তড়িৎচালক বল ছিল, ওহমের সূত্র যদি প্রয়োগ করি না, VAC। রোধ কত না R0। I2 কত হবে না, এটা হচ্ছে ই এর জন্য, তাহলে ই কত না, এই ডায়াগ্রাম মনে করে দেখো, ই হচ্ছে তড়িৎচালক বল, যা মান থাকবে সেটা বসাতে হবে। তাহলে I2 ইকুয়ালস টু E/R0। দুটোকে তুলনা করলাম, তুলনা করলে দেখো এখান থেকে ই এর মান পেলাম। আর স্বাভাবিকভাবে এই যে R0 কেটে যাচ্ছে, তাহলে ই সমানই হচ্ছে VAC। এবার ই সমান যেহেতু VAC, ই এর মান কিন্তু আমাদের অলরেডি রয়েছে। কি করে না, আগের যে প্রুফটা করেছিলাম আমরা এইখানে কিন্তু রয়েছে, দেখো VAC ইকুয়ালস টু স্মল l বাই ক্যাপিটাল L E0। দেখো থার্ড প্রমাণটার ক্ষেত্রেও সেকেন্ড প্রমাণটা কিন্তু কাজে লাগছে, মানে পরীক্ষাতে ওটা এলে তোমাদের এইটা কিন্তু একটু শর্টকাট হলেও করে দেখাতে হবে, কিন্তু ডিটেলসে না হলেও মোটামুটি এই পার্টটা করে দেখাতে হবে কিন্তু। আর পরীক্ষাতে সাধারণত 3 মার্কসের থাকে। তো এইবার এখান থেকে আমরা লক্ষ্য করে দেখলাম স্মল l ক্যাপিটাল L
এইখানে ক্যাপিটাল ই, তাহলে এইখানে দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল ই জিরো, ই সমান এল বাই এল ই জিরো, তাহলে স্মল এলটা সর্বোচ্চ ক্যাপিটাল এর সমান হতে পারে, তাহলে ই এর মান সর্বোচ্চ ই জিরো হতে পারে। তার মানে আমি স্মল এলটা তো খুঁজে নিলাম স্লাইড করে 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 করে, ক্যাপিটাল এল জানি, ই জিরো আমাকে সাপ্লাই দেওয়া থাকবে, তাহলে আমি সহজে ই জানতে পারবো। তাহলে এইভাবে কিন্তু কোনো কোষের তড়িৎচালক বল আমরা পোটেনশিওমিটারের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারি। এবার একটা প্রশ্ন হচ্ছে, তড়িৎচালক বল তো নির্ণয় করব, এইটা ত্রুটিহীনভাবে নির্ণয় করতে হবে, নির্ভুলভাবে। সেটা কিভাবে করব আমরা? না, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বা কোষের মধ্য দিয়ে প্রবাহ যখন শূন্য হয় তখনই আমি তোমাদের বলেছিলাম যে এল এর মানটা নিতে। মনে করো দেখো, আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে এটাকে স্লাইড করতে হবে, স্লাইড করে করে একটা বিন্দুতে যখন দেখবে স্লাইড করে করে স্লাইড করতে থাকবে, এদিকে তাকাবে, তা তাকালে দেখবে গ্যালভানোমিটার পার্ট একটা সময় শূন্য হয়ে যাবে, মানে কোনো কাঁটা নড়বে না, শূন্য হয়ে যাবে মানে কাঁটা নড়বে না, তখনই এই পার্টটা নিতে হয়, মানে স্মল এল এর মানটা নিতে হয়। এবারে প্রশ্ন হচ্ছে, এইটা আমরা নিলাম, আমরা এটাও জানি প্রবাহমাত্রা শূন্য হলে নষ্ট ভোল্ট শূন্য হয়, আই ইন্টু স্মল আর। তখনই কোষের যে বিভব পার্থক্য হয়, যেমন বললাম তোমরা সংজ্ঞাতে পড়েছিলে মুক্ত বর্তনীতে দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, তো সেটাই হয় তড়িৎচালক বলের মান, যেটা আমরা প্রথম অধ্যায় থিওরিতে পড়েছি তড়িৎ প্রবাহ সূত্র চ্যাপ্টারে। তাহলে কোনো কোষের তড়িৎচালক বল যখন নির্ণয় করা হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে, আর কেউ বললো ভোল্টমিটারের সাহায্যে সে নির্ণয় করবে, কোনটা বেশি অ্যাকুরেট, কোনটা নির্ভুল পারবে? না, সেটা অবশ্যই আমাদের পোটেনশিওমিটার, কারণ পোটেনশিওমিটারের ক্ষেত্রে প্রবাহমাত্রাটা আমরা ইফেক্টিভলি রেজাল্ট্যান্ট ভাবে শূন্য করে ফেলি, যেটা ভোল্টমিটারের ক্ষেত্রে হয় না। তাহলে নষ্ট ভোল্ট ভোল্টমিটারের ক্ষেত্রে রয়ে যায়, যেটা এই ক্ষেত্রে থাকছে না। এই জন্য ভোল্টমিটারের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে গেলে বর্তনীতে যে প্রভাব ঘটবে সেটা কিন্তু নষ্ট ভোল্টে থেকে যাবে, তাহলে নষ্ট ভোল্ট শূন্য হচ্ছে না। এই জন্য আমরা প্রিফার করব পোটেনশিওমিটারের ইউজকে, কার জন্য? যখন তড়িৎচালক বল নির্ণয় করার জন্য। এখান থেকে একটা জিনিস তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে, আমরা পড়লাম কি কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয়, তাই তো? পরীক্ষাতে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যতটা ইম্পর্ট্যান্ট রয়েছে, ততটাই ইম্পর্ট্যান্ট হচ্ছে আরেকটা প্রশ্ন, দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা। তার মানে কি? ঘুরিয়ে প্রশ্নটা হয়েছে। এখানে কি কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলছে, আবার বলছে তুলনা করো দুটো কোষে। তোমার কাছে দুটো কোষ তো রয়েছে, ই আর ই জিরো, তাহলে জাস্ট 3 নম্বর সমীকরণ অবধি করে এই পোর্শনটাকে বাদ দিয়ে এখানে চলে আসবে, জাস্ট ই জিরোকে নামিয়ে দেবে এখান থেকে নিচে। তাহলে কত আসছে? ই বাই ই জিরো ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তার মানে কি কোনো একটার মান দিয়ে দিলেই আমরা তাদের অনুপাত পেয়ে যাব। তার মানে কি ই এবং ই জিরোর মান না জানা থাকলেও পাচ্ছি, আর যদি কোনো একটার মান জেনে যাই তাহলে আরেকটার মান তো এমনিও জেনে যাব। আর যদি ইও দেওয়া নেই ই জিরোও দেওয়া নেই, কোনো অসুবিধা নেই। ক্যাপিটাল এল তো আমরা জানি, আমার পোটেনশিওমিটার কত লম্বা আমি জানি, আর স্মল এল তো আমি স্লাইডার দিয়ে বের করে নিতে পারবো, তাহলে সেখান থেকে ই বা ই জিরো বের করে নেবো। তাহলে মাথায় রাখবে ই জিরোর মধ্যে কোনোটার মান দেওয়া থাকলে আরেকটার মান সহজে পাবো, আর যদি মান দেওয়া নাও থাকে তাহলেও কিন্তু আমরা মান বের করতে পারবো। এই যে একটার মান না জানা সত্ত্বেও আরেকটার মান বের করা, কিংবা দুটোরই মান জানা নেই বের করে নেওয়া, এখান থেকে আমাদের থিওরি এবং নিউমেরিক্যাল প্রশ্ন হবে। তাহলে তোমরা এই অবধি ভালো করে পড়ে রাখবে। আমি এই ভিডিওতে 5টাই অ্যাপ্লিকেশন বলছি না, তোমাদের পড়তে অসুবিধা হতে পারে। আমরা পরের ভিডিওতে আমাদের চতুর্থ এবং পঞ্চম অ্যাপ্লিকেশন এবং সেখান থেকে পোটেনশিওমিটারের বিভিন্ন রকমের অঙ্ক হয়ে থাকে সেটা সম্বন্ধে একটু হিন্টস দেবো নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।